আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। তাই এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি। এটা হলো রুই মাছের ডিম। আর কেউ যদি না খেতে চান অন্য মাছের ডিম থাকলে সেটাও নিতে পারেন। যাই হোক, রুই মাছের ডিম দিয়ে আমি একটা রেসিপি করব। আর শুধু ডিমটাই আমি কিনে নিয়ে এসেছিলাম। অনেক বড় একটা মাছ, আর সে মাছের থেকে আমি কিছুটা ডিম কিনে নিয়ে এসেছি, আর সেটা দিয়েই আমি রেসিপিটা করতেছি। তাই রেসিপিটা খুবই মজা খেতে। আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে রেসিপিটা করেছি আর কি কি করেছি। আর এই যে এখানে এই যে চামড়াটা আছে, চামড়াটা কিন্তু ফেলে দিতে হবে অবশ্যই। আর আমি ভালোভাবে একটু হাত দিয়ে চিপিয়ে নিয়েছি। আর এটা কিন্তু হলুদই ছিল। তো এই মাছটা আমি মাছের ডিমটা আর কি ফ্রিজে রেখেছিলাম দেখে এরকম কালো হয়ে গিয়েছে। তো আমার আগের দিন আনা ছিল, রাত্রেবেলা আমরা বাইরে বেরিয়েছিলাম, তা মাছের ডিম দেখে নিয়ে আসলাম। আমার ছোটো মেয়ে বলতেছিল যে আম্মু মাছের ডিম পেয়েছো, তাহলে কিনো, মাছের ডিমটা খেতে আর কি পছন্দ করে দেখে। আর আমার হাজব্যান্ডও পছন্দ করে, কিন্তু সে আর আজকে বেশি একটা খেতে পারেনি টাইমের অভাবে। খুবই টাইমের অভাব তার, সে এখন আর অল্প একটু খেয়েই চলে গিয়েছে। তো এখানে আমি ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, ম্যাশ করে নিয়ে আর চামড়াটা ফেলে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপরে এখানে নেব সামান্য একটু গরম মশলার গুঁড়া। আর এটা অবশ্যই দিতে হবে, দিলে খেতে ভালো লাগবে আর কি। তো এই যে সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আধা চা চামচের থেকেও কম। আর মশলাটা কম দিলে কিন্তু খেতে ভালো লাগবে। আর পেঁয়াজটা অবশ্যই কম করে দিতে হবে, না হলে কিন্তু ডিমটা ভাজার সময় যখন উল্টিয়ে দিবেন তখন কিন্তু ভেঙে যাবে। তার জন্য পেঁয়াজটা কম করে দিতে হবে। আর আমার আম্মুকেও দেখতাম যে এইভাবে আমার আম্মু ডিমটা ভাজতো, ভেজে আর কি রান্না করতো, তা খেতে খুবই ভালো লাগতো। আমার আম্মু এই রেসিপিটা আমি অনেকবারই আমার আম্মুর হাতে খেয়েছি আর কি। তা আজকে আমিও করে নিলাম আর কি, যে দেখি ভালো লাগে নাকি, আমার আম্মুর মতো হয় নাকি, ওটা চিন্তা ভাবনা করেই আর কি আজকে রেসিপিটা করে নিলাম। তা আমার কাছে ভালোই লেগেছে আর কি, খারাপ লাগেনি। যেহেতু আমি খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি তার জন্য। আর এই যে ভালোভাবে মেখে কিন্তু আমি 10 থেকে 15 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব, তাহলে মশলাটা ভালোভাবে লেগে যাবে। আর কারোর হাতে সময় না থাকলে রেস্টে নাও রাখতে পারেন, কোনো ব্যাপার নেই, কোনো সমস্যা নেই আর কি। তা আমি এই যে এখন রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিয়ে তারপরে আমি ওই ডিমটা রেস্টে রেখে তারপর ভেন্ডি ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি। আর এই যতটুকু টাইম লাগে আর কি ধুয়ে কেটে বসাতে, ততটুকু টাইমে কিন্তু আমি রেস্টে রাখবো, তার বেশি রাখবো না। তা যাই হোক, আমি ভেন্ডিটা কেটে নিয়েছি। আর এখন আমি কড়াইতে তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম। আর এর ভিতরে হলুদটা দিয়ে দিব। আর ভেন্ডিটা ভিতর হলুদ দিলে লেগে থাকবে, তার জন্য তেলের ভিতরে দিয়ে দিলাম। আর তেলের ভিতরে দিয়ে দিলে হলুদটা ভালোভাবে মিশে যাবে, আর ভেন্ডিতে এক জায়গায় আলাদা আলাদা লেগে থাকবে না। তা ভেন্ডিটা আমি এই যে দিয়ে দিলাম। আর ভেন্ডিটা দিয়ে একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো। আর 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রাখবো। ঢেকে রেখে তারপরে আর ঢাকবো না, তাহলে ওইভাবে ভাজি করে নিব। তা আমি ভাজিটার পোড়াটাই আর কি দেখাবো না, আমি অল্প একটু দেখাবো। আর ডিমের রেসিপিটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। এমনি ভিডিওটা বেশ ভালোই বড় হয়ে যাচ্ছে আর কি, তার জন্য। তাই এই যে এখন আমি ঢেকে রেখেছি, এই যে আবার একটু নেড়ে দিব। এই যে নেড়ে দিয়ে তারপরে এই যে এর ভিতরে কিন্তু আর একবার ঢাকবো, আর ঢেকে তারপর আর ঢাকবো না, আর 1 মিনিটের মতো ঢাকবো, ঢেকে রেখে তারপর আর ঢাকবো না। আর একটু ভালোভাবে লবণটা একটু মিশিয়ে দিলাম, তাহলে পুরো ভেন্ডির ভিতরে লবণটা মিশে যাবে। আর আমি পাশের চুলায় দিয়ে দিয়েছি, দিয়ে আমি এই যে এখন ডিমটা আমি ভেজে নিব। তা আমি তেল দিয়েছি, আর তেলটা অল্প করেও দিতে হবে, আর না হলে কিন্তু ছিটে সব হাতে আসবে, আর হাতে লেগে গেলে কিন্তু হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তা যাই হোক, আমি এই যে তেলের ভিতর দিয়ে দিলাম। তেলের ভিতরে দিয়ে আমি এই যে মেলে দিচ্ছি, মেলে দিয়ে আমি একটু বড় করে নিব। আর কেউ আছে হাত দিয়ে মুটমুট করে বড় বড় করেও দিতে পারে, পেঁয়াজুর মতো করেও কিন্তু ভাজা যেতে পারে, সেটাও কিন্তু করতে পারেন। যারা যেভাবে পছন্দ করেন সেইভাবে আর কি ভেজে নেবেন, কোনো সমস্যা নেই। তা আমি ভালোভাবে একটু মেলে দিলাম আর কি, মেলে দিয়ে আর কি একটু ঢেকে দিব। ঢেকে দিলে আর আস্তে আস্তে জাল দিতে হবে, জাল দিয়ে তারপরে সিদ্ধ করে নিতে হবে। আর ঢেকে দিলে একটু সুন্দর মতো হবে আর কি, আর অল্প জালে করতে হবে, নাহলে ছিটবে। দেখুন আমার চুলার অবস্থা, ছিটে কিন্তু এই অবস্থা হয়ে গিয়েছে। একদমই জালটা কমিয়ে দিয়েছি। আর এই যে এখন এক সাইড হয়ে গিয়েছে, এই যে উল্টিয়ে দিচ্ছি, দেখুন সাবধানে উল্টাতে হবে, নাহলে তেল ছিটে হাতে লাগার সম্ভাবনা আছে। আর আস্তে আস্তে যদি না দেওয়া হয় তেলটা ছুটে আসে, হাতেও লাগতে পারে, তারপর হাতটা পুড়ে যেতে পারে, তারপরে চুলার অবস্থাও খুবই খারাপ হয়ে যেতে পারে তার জন্য।
তো আমার অন্য সাইডেও কিন্তু হয়ে গিয়েছে প্রায়। তো এখন আমি কেটে নিব আমার পছন্দ মতো, আর আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন, যার যেভাবে পছন্দ সে সেভাবে কেটে নিতে পারেন আর কি। তা যাই হোক, আমি এই যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর কি পিৎজা শেপে। আর পিৎজাতে যেভাবে কাটা হয় সেভাবে আমি কেটে নিচ্ছি। আমার কাছে যেভাবে ভালো লাগতেছে আমি সেভাবে কেটে নিচ্ছি, আর সহজ হচ্ছে তার জন্য। আর কেউ আছে চৌকো চৌকো করেও কেটে নিতে পারে, যার যেভাবে পছন্দ সে সেভাবে কাটতে পারে। তা যাই হোক, রেসিপিটা কিন্তু খুবই সুন্দর আর সহজ একটা রেসিপি, আর অবশ্যই আপনারা মানে রেসিপিটা করে খাবেন, খেতে খুবই ভালো লাগে। আর এখান থেকে আমি 2 পিস ভেজে নিব আলাদা, একটু বেশি করে আমার হাজব্যান্ডের জন্য। আর আমার হাজব্যান্ড তো এমনি তরকারি রান্না করলে খেতে চায় না, তা আমার হাজব্যান্ডের জন্য আমি আলাদা একটু 2 পিস ভালোভাবে একটু ভেজে নিয়েছি, অফ ক্যামেরায় ভেজে নিয়ে তারপরে উঠিয়ে রেখে এখন ওই তেলের ভিতরে আলু দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো একটু লবণ দিয়ে ভালোভাবে আর কি আলুটা ভেজে নিব। আর আলুটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর ডিমটা কিন্তু একটু পাঞ্চে পাঞ্চে ভাব হয়, এটা তো সবাই জানে, তার জন্য একটু মশলাটা দিতে হবে আর কি। আর পরিমাণ মতোই দিতে হবে, বেশি মশলা হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। যে কোনো জিনিসের কিন্তু মশলার একটা পরিমাণ আছে, আর পরিমাণ ছাড়া যদি মশলা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অত ভালো লাগে না। তা যাই হোক, এখানে আমি আলুটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর কি। আর আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, আর আলুটাকে মানে একটু লাল লাল করে আর কি ভেজে নিলাম। তা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কালকে যেহেতু ঈদ, আর এই ঈদের খুশিতে সবাইকে ঈদ মোবারক জানাই, সবাইকে ঈদ মোবারক। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এখানে এই যে আমি তেল নিয়ে নিয়েছি কড়াইতে, আর আলুটা কিন্তু অবশ্যই নামিয়ে রেখে দিয়েছি। নামিয়ে রেখে তেলটা কড়াইয়ের ভিতরে নিয়ে আমি একটা তেজপাতা ছোট ছোট করে কেটে দিয়েছি, আর একটা শুকনো মরিচ দিয়েছি, দিয়ে আমি একটু তেলে ভেজে নিলাম, একটু ফোড়নের যাতে বাগারের ঘ্রাণটা আসে সেই জন্য আর কি। তাই নিয়ে এখন এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিতে হবে। তা পেঁয়াজ কুচিটা আমি কিন্তু তেলের ভিতর ভালোভাবে ভেজে নিয়েছি। আর সরিষার তেলে কিন্তু রান্না করতেছি দেখে এরকম হয়েছে, আর তেলটা আজকে ভালোভাবে গরম করা হয়নি, তার জন্য আর কি একটু ফেনা ফেনা হয়েছে। আর এই যে আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম, আর এই কিন্তু 1 চামচের মতোই আমি দিয়েছি, বেশি কিন্তু দেইনি। তা মশলাটাও ভালোভাবে তেলে একটু ভেজে নিচ্ছি, আর মশলাটা একটু তেলে ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। আর এখন একটু ধনিয়ার গুঁড়া আধা চা চামচের থেকেও কম কিন্তু দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি প্রায় 1 চামচের মতো, আর হলুদের গুঁড়াও দিব আধা চা চামচ। আর এটার ভিতরে মানে আর একটু মশলা দিব আর কি, আর সেটা একটু পরে দিব। আর এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে আমি মশলাটাকে আবারও কিন্তু একটু ভেজে নিব, ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে দিব। তা দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর মানে আসছে আর কি, দেখাই যাচ্ছে। তাই এই যে এখন আমি পানি দিয়ে দিব একটু, মানে কষানোর পানি, আর কষানোর পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এই যে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, আর মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তাই যে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন একটু টেস্টিং সল্ট দিচ্ছি, আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। আর এখানে আপনারা টেস্টিং সল্ট যদি না খেতে চান তাহলে আপনারা একটু চিনি দিয়ে দিবেন, চিনি দিলে কিন্তু টেস্টিং সল্টের কাজটা করে, টেস্টিং সল্টের স্বাদটা কিন্তু আসবে চিনি দিলে। তা চিনিটা আপনারা একটু পরে দিবেন, এখন না, যখন মানে নামানোর কিছুক্ষণ আগে দিবেন আর কি, তখন তাহলে খেতে ভালো লাগবে। তা আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম টমেটোটা দিয়েও আবারও কিন্তু ভালোভাবে ভেজে কষিয়ে নেব আর কি। আর একটু ঢেকে রাখবো 1 থেকে 1.5 মিনিটের মতো, মানে ঢেকে রেখে আর কি, মানে টমেটোটা যাতে একটু হালকা সিদ্ধ হয়ে যায় তার জন্য আর কি একটু ঢেকে রাখলাম। আর আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, ঢেকে রেখে যে এখন উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে আবারও কিন্তু আমি মানে কষিয়ে নিব, মানে একটু নেড়ে চেড়ে নিব আর কি। তা দেখুন আমি মশলাটা কিন্তু কত টাইম নিয়ে কষিয়েছি আর কি, আর আপনাদের মাঝে যতটুকু শেয়ার করেছি তার থেকে কিন্তু বেশি কষানো হয়েছে। আর এখন এই যে আলু দিয়ে দিলাম, আলু দিয়েও কিন্তু আবার একটু নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে আবারও কিন্তু আমি একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে প্রায় 1-2 মিনিটের মতো ঢেকে রাখবো। ঢেকে রেখে আর কি আমি আলুটাও আবারও কষিয়ে নিব। আর জাল কিন্তু একদমই কম আঁচে আছে, বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে, যেহেতু এখন পানি নাই এর ভিতরে, শুধু তেলের ভিতরে কষানো হচ্ছে। তো এই যে আমি একটু ঢেকে রাখলাম, ঢেকে রেখে যে উঠিয়ে নিচ্ছি। তা আমার কিন্তু এই যে এখন আর ঢেকে দিব না, আবার পরে ঢেকে দিব আর কি। তো এই যে আমার ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে, আর কষানো হয়ে যাওয়ার পরে এই যে এখন আমি দিয়ে দিব রান্নার পানি। আর রান্নার পানিটা দিয়ে আমি যখন বলক আসবে তারপরে আমি মাছের ডিমটা দিয়ে দিব। আর এই যে পানিটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন। তো এখন একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে আর কি
কিছুক্ষণের জন্য রান্না করে নিব। আর এই যে এখন বলক এসে গেছে, আর বলক আসার পরে আমি এই যে এখন দিয়ে দিব আর কি মানে মাছের ডিমটা। তো একটু নেড়ে নিচ্ছে। আর আলুটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটা কিন্তু ভাজার ভিতরে সিদ্ধ হয়ে গিয়েছিল, তারপরও আপনাদের মাঝে একটু দেখিয়ে দিলাম। তা ডিমটা মানে ভাজা ভালোই হয়েছিল, আপনাদের আর দেখাতে মানে মনে নাই, ভুলে গিয়েছিলাম আর কি যে ভেঙে একটু দেখাবো, সেটার খেয়াল ছিল না। আর খেতেও অনেক মজা হয়েছিল, ডিমটা ভাজাটাও খুব ভালো লাগছিল। এভাবে বাচ্চাদেরকেও ভেজে দিতে পারেন, বাচ্চারা কিন্তু সুন্দর মতো ভাত খেয়ে উঠে যাবে বা এমনিও কিন্তু খেয়ে উঠে যাবে। আমরা কিন্তু ভেজে আমার বড় মেয়ে ছোট মেয়ে আমি কিন্তু খেয়েছিলাম 2 পিস, তারপর আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম। তা আমরা সবাই খেয়েছি। আর এই যে এখন একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচটা জাস্ট একটু ফ্লেভারের জন্য দিচ্ছি আর দেখার সৌন্দর্যের জন্য, তাছাড়া কিছুই না। কাঁচামরিচটা না দিলে কোনো সমস্যা নেই, মানে দেখতে সুন্দর লাগবে তরকারি আর কি। কালারটা দেখুন সবুজ আর লাল দেখা যাচ্ছে, সুন্দর লাগছে দেখে, তার জন্যই আর কি আমি কাঁচামরিচটা দিয়েছি, এছাড়া কিছুই না। আর একটু যা মানে একটু ঘ্রাণ আসবে আর কি, কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে তার জন্য। তাই এই যে এখন আমার কিন্তু প্রায় রান্নাটা হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে। এখন কিন্তু ঢেকে আমি একদমই মানে দমে বসিয়ে রাখবো, একদম নিভা জালে।